আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুতই বাংলাদেশে বিডিএস সার্ভের আদলে বা বাংলাদেশ যে ডিজিটাল সার্ভে পূর্বে চালু ছিল সেই ডিজিটাল সার্ভের আলোকে নতুন আরেক নামে নতুন করে ডিজিটাল সার্ভেটি চালু করতে যাচ্ছে। এক্ষেত্রে স্বচ্ছতার ভিত্তিতে এবং জবাবদিহিতার ভিত্তিতে এই ডিজিটাল জরিপটি পরিচালনা করা হবে এবং জমির প্রকৃত মালিক যারা শুধুমাত্র তাদের নামে এই জরিপ কার্যক্রমটি পরিচালিত হবে এবং তাদের নামে রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে। পূর্বে যে বাংলাদেশে যে রেকর্ডগুলো হয়েছে তার ভিতরে সিএস রেকর্ডটি ছিল সম্পূর্ণ বিতর্কতার ঊর্ধ্বে একটি রেকর্ড, কেননা এই সিএস রেকর্ডে কোনো ধরনের বিতর্কিত কোনো কিছু সংযোজিত হয়নি এবং সিএস রেকর্ডের সময় জমির প্রকৃত মালিক যারা শুধুমাত্র তাদের নামে অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু এরপরে যে রেকর্ডগুলো হয়েছে এসএ রেকর্ড এবং আরএস রেকর্ড থেকে শুরু করে বিএস রেকর্ড, সিটি জরিপ, প্রত্যেকটা রেকর্ডে কিন্তু ভুলের পরিমাণ সীমা ছাড়িয়ে গিয়েছে। এমনকি যার কারণে বর্তমান বাংলাদেশে যে কোর্ট আছে বা যে আপনার দেওয়ানি আদালত আছে সেখানে দেখা যায় যে লক্ষ লক্ষ এ ধরনের রেকর্ড সংশোধনী যে মামলা, সেই রেকর্ড সংশোধনী মামলা আপনার হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, ঝুলে অবস্থাতে রয়েছে এবং এই রেকর্ডের সাথে অনেক ভূমি মালিকের আশা আকাঙ্ক্ষা জড়িত রয়েছে এবং তারা খুব দ্রুতই এটার একটা সমাধানও চায়। তবে দীর্ঘসূত্রিতার কারণে এবং মামলা জটের কারণে বাংলাদেশে মামলা দেওয়ানি যে মামলা, এই মামলা পরিচালনার ক্ষেত্রে একটু সমস্যা থাকার কারণে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয় না। যার কারণে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে যে পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে যে জরিপটি পরিচালনা করা হবে, এই জরিপে শুধুমাত্র সঠিক মালিক যারা তাদের নাম অন্তর্ভুক্ত হবে এবং কোনোভাবে কোনো ক্ষেত্রে কোনো ভুলকে প্রশ্রয় দেওয়া হবে না। যার কারণে ভূমি মালিকদেরকে সচেতন হতে বলা হয়েছে এবং পাশাপাশি আগে থেকে বলে দেওয়া হয়েছে যে এই 6 শ্রেণীর ভূমি মালিকগণ তাদের নাম যেন কোনোভাবে এই রেকর্ডে অন্তর্ভুক্ত না হয়। যে 6 শ্রেণীর ভূমি মালিকগণ বঞ্চিত হবে বা তারা জমির প্রকৃত মালিক হওয়ার পরও বা জমিটার দখলে থাকার পরও বা জমিটি তারা ভোগ করছে এমন অবস্থায় থাকার পরও নতুন এই যে ডিজিটাল রেকর্ডে আসছে, নতুন এই ডিজিটাল রেকর্ডে তারা তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো 1 নম্বরে যে ভূমি মালিকগণ তারা তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না তারা হচ্ছে পূর্বে সিএস রেকর্ডে যারা মালিক ছিল তাদের কাছ থেকে তারা জমি ক্রয় করেনি বা তাদের কাছ থেকে তারা জমি কোনোভাবে বিনিময় করেনি, এওয়াজও করেনি, এমন একজন ব্যক্তি দেখা যাচ্ছে ভুল করে এসএ রেকর্ডে তার নাম উঠে গিয়েছে। যদি এরকম হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে এসএ রেকর্ডে যে ব্যক্তির নাম উঠেছিল ওনার পরবর্তী ওয়ারিশ হিসেবে হয়তো বিএস রেকর্ডের নাম পেয়েছে অথবা আরএস রেকর্ডের নাম পেয়েছে বা তিনি বিক্রয় করে দিয়েছে, যে ব্যক্তি তার থেকে জমি ক্রয় করেছে তার নামে আবার আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ড হয়েছে বা বিএস জরিপটি হয়েছে, এমন কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি মামলা চলমান থাকে কোর্টে, অর্থাৎ দেখা যাচ্ছে যে সিএস রেকর্ডের সময় যারা মালিক ছিল সেই সিএস রেকর্ডীয় মালিক হিসেবে তার পরবর্তী উত্তরাধিকার হিসেবে এখন যাদের মালিকানা পাওয়ার কথা তারা যদি সচেতন হয় এবং কোর্টে যদি এই রেকর্ড কারেকশনের জন্য মামলা প্রদান করে, সেক্ষেত্রে এই মামলা চলমান অবস্থায় বা যদি মামলা চালু থাকে তাহলে আরএস রেকর্ডে যে ব্যক্তির নাম রেকর্ডে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল সেই ব্যক্তি কোনোভাবেই আরএস রেকর্ডে তার জমি রেকর্ডভুক্ত করতে পারবে না বা তার মালিকানা পাবে না। কেননা এই রেকর্ডটি নিয়ে মামলা চলমান রয়েছে এবং সেই মামলায় যদি যে সিএস রেকর্ডে যারা মালিক ছিল তাদের পরবর্তী ওয়ারিশ হিসেবে বর্তমান যারা আছে তারা যদি কোর্ট থেকে ডিক্রি পেয়ে যায় এবং কোর্ট থেকে মামলা রায়ের কপি পাওয়ার মাধ্যমে তারা সেই কোর্ট থেকে যে ডিক্রি পাবে সেই ডিক্রি রায়ের কপি অনুযায়ী তারা বর্তমানে যে রেকর্ডটি আসতে চলেছে, যে ডিজিটাল সার্ভেটি আসতে চলেছে, এই সার্ভেতে তারা তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে। এবং এই ক্ষেত্রে যে ব্যক্তি জমিটি ক্রয় করেছিল যিনি আরএস রেকর্ডে আবার তার নাম অন্তর্ভুক্ত করতে পেরেছে, শুধুমাত্র ওই দলিল অনুযায়ী বা রেকর্ডে তার নাম আছে বলে তিনি তার নামে কিন্তু পরবর্তী রেকর্ডে আর কোনোভাবে তার নাম ওঠাতে পারবে না। এক্ষেত্রে তার মালিকানা ছেড়ে দিতে হবে এবং তিনি চিরদিনের জন্য বঞ্চিত হবে। কেননা তিনি যার থেকে জমি ক্রয় করেছিল সে ভুলভাবে মালিক হয়েছিল এবং ভুল রেকর্ডের মাধ্যমে সে মালিক হয়েছিল বলেই বা ভুলভাবে সে মালিকানা রেকর্ডে অন্তর্ভুক্ত করেছিল বলেই তার থেকে আপনি জমি ক্রয় করেছেন, এর জন্য আপনার দলিলটিও বাতিল এবং আপনার দলিলটিও ভুল বলে বিবেচিত হবে এবং কোর্টে আপনি যদি এটার বিরুদ্ধে আবার আপিল করেন সেক্ষেত্রে কোনো ধরনের সুরাহা বা সমাধান আপনি পাবেন না। দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি নতুন যে ডিজিটাল রেকর্ডে আসতে চলেছে ডিজিটাল রেকর্ডে নাম ওঠাতে পারবে না সেটি হচ্ছে অংশের থেকে বেশি পরিমাণ যদি কোনো ব্যক্তি জমি বিক্রয় করে এবং তার কাছ থেকে জমি ক্রয় করার মাধ্যমে যদি সেটা দলিলও হয়ে যায় এবং নামজারি হয়ে যায় এবং সেই দলিলটি উনি যদি ভোগ দখলেও থাকে তাহলেও উনি কোনোভাবেই ওই দলিল অনুযায়ী বর্তমান যে ডিজিটাল রেকর্ডে আসতে চলেছে এই ডিজিটাল রেকর্ডে বাড়তি যে অংশটি উনি ক্রয় করেছে সেই বাড়তি অংশ ওনার নামে রেকর্ড করতে পারবে না। এখানে বিষয়টি এরকম যে ব্যক্তি জমিটি ওনার কাছে বিক্রয় করেছে একটি দাগে আরও একাধিক অংশীদার আছে, এই যে একাধিক অংশীদারদের অংশ সেখানে থাকার কারণে উনি মূলত ওখান থেকে যতটুকু অংশ পাবে সেই পরিমাণ অংশ বিক্রি করার পাশাপাশি আরও অন্য আরেকজন অংশীদার বা একাধিক অংশীদারদের ফাঁকি দিয়ে তিনি সেখান থেকে কিছু পরিমাণ জমি বাড়তি করে বিক্রয় করে দিয়েছে।
এবং এই জমিটা যে ব্যক্তি ক্রয় করেছে সেই ব্যক্তি কোনোভাবেই ওই বাড়তি জমি আর নিজের নামে রেকর্ড করতে পারবে না। কেননা ডিজিটাল রেকর্ডে যাদের নাম অন্তর্ভুক্ত করা হবে তাদের মালিকানা সঠিক প্রমাণপত্র না থাকলে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে না এবং তাদের নাম বাতিল করা হবে। এজন্য সরাসরি সরকারের পক্ষ থেকে নতুন করে রেকর্ড কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ ও কিছু অভিজ্ঞতা সম্পন্ন জনবল নিয়োগ করা হচ্ছে এবং তাদের দ্বারা কোনোভাবে যেন ভুল না হয় এই বিষয়টির জন্য তাদেরকে আবার নতুন করে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। তো এটার আলোকে যে ব্যক্তি ভুলভাবে বা যে ব্যক্তি অন্যের কাছ থেকে জমি ক্রয় করেছে তিনি ক্রয় করার সময় যেহেতু যাচাই বাছাই করে ক্রয় করেনি এবং তার যতটুকু অংশ সেই পরিমাণ অংশ ক্রয় না করে যদি তার থেকে আরও বেশি পরিমাণ অংশ ক্রয় করে এবং সেটা যদি রেজিস্ট্রেশনও হয়ে যায় তাহলেও উনি ওই দলিল অনুযায়ী নতুন রেকর্ডে ওনার বাড়তি অংশটা উনি উঠাতে পারবে না। এক্ষেত্রে ওই বাড়তি অংশের মালিক যারা তারা দাবি করলেই নতুন রেকর্ডের সময় শুধুমাত্র সেখানে তাদের নামে ওই বাড়তি অংশটা রেকর্ডভুক্ত হবে। তৃতীয় পর্যায়ে যে ব্যক্তির নাম নতুন ডিজিটাল রেকর্ডে বাদ পড়বে সেটি হচ্ছে কোনো ব্যক্তি মালিকানাধীন জমির ভিতরে যদি খাস জমি থাকে সেক্ষেত্রে ওই খাস জমির মালিকানা ওই ব্যক্তি কোনোভাবেই পাবে না। এই ক্ষেত্রে মনে রাখবেন যদি খাস জমিটা সরাসরি সরকারের 1 নম্বর খতিয়ানের জমি হয় এবং সেই জমিটা নিয়ে আপনার কোনো ধরনের আপত্তি নেই, কোনো ধরনের সমস্যা নেই, জাস্ট আপনি জানেন যে এটা খাস জমি, এরপরও আপনি যার থেকে জমি ক্রয় করেছেন বা জমিটি দখলে রেখেছেন সেই জমির ভিতরে ব্যক্তি মালিকানাধীন জমি আছে এবং পাশাপাশি আপনি খাস জমি দখল করছেন বা খাস জমি আপনি তার থেকে কিনেছেন। এক্ষেত্রে যদি আপনাদের ভিতরে কোনো দলিলও সম্পাদিত হয় সেটা যদি রেজিস্ট্রেশনও হয় তাহলে ওই দলিল অনুযায়ী আপনি খাস জমিটা নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না। শুধুমাত্র ব্যক্তি মালিকানাধীন জমি যতটুকু সেই ব্যক্তি মালিকানাধীন জমিটুকু আপনি রেকর্ড করতে পারবেন। এর বাহিরে সরকারের যে খাস খতিয়ানের অন্তর্ভুক্ত যে জমি বা খাস যে জমি সেই খাস জমিটুকু আপনি কোনোভাবে নিজের নামে রেকর্ড করতে পারবেন না। চতুর্থ পর্যায়ে যে জমি আপনি নিজের নামে রেকর্ড করতে পারবেন না সেটি হচ্ছে অর্পিত সম্পত্তি। অনেক সময় দেখা যায় যে 1947 সালে বা 1965-66 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধগুলোর সময় বিভিন্ন হিন্দু ভাই বোনেরা, বিহারিরা, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা যে জাতিসত্তা ছিল তারা তাদের জায়গা জমি ফেলে রেখে দূরে কোথাও চলে গিয়েছিল বা অন্য দেশে বাড়ি জমিয়েছিল। তাদের এই সম্পত্তিকে সরকারের পক্ষ থেকে পরিত্যক্ত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি হিসেবে চিহ্নিত করা হয়। এই পরিত্যক্ত সম্পত্তি অনেক ব্যক্তি আছে তারা অবৈধভাবে দখল করে নিয়েছিল, তারা ক্ষমতার প্রভাব দেখিয়ে বা অন্য কোনোভাবে শক্তি ব্যবহার করে বা অবৈধ শক্তি ব্যবহার করে ব্যবহার করে তারা এই সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছিল। এমনকি এই সম্পত্তির উপরে তারা বিভিন্ন জালিয়াতের মাধ্যমে দলিল তৈরি করার মাধ্যমেও অন্য আরেকজন ব্যক্তিকে প্রতারিত করে তার কাছে জমিটি বিক্রয় করে দিয়েছে এবং যে ব্যক্তি ক্রয় করেছে তিনি যাচাই বাছাই না করে ততটা বিষয়টি উপলব্ধি না করে তিনি ভুলক্রমে হোক বা লোভের বশবর্তী হোক তিনি সেই জমি ক্রয় করেছে এবং তিনি পরবর্তীতে যখন এই জমি এখন নামজারি করতে যাবেন সেক্ষেত্রে ওই জমি উনি আর এখন কোনোভাবে নামজারি করতে পারবে না। কেননা এটা ভেস্টেড প্রপার্টি, এটা পরিত্যক্ত সম্পত্তি, এটা এনিমি প্রপার্টি, এটা আপনার হচ্ছে অর্পিত সম্পত্তি। এই অর্পিত সম্পত্তি যার ভিতরে রয়েছে সেই ব্যক্তি কোনোভাবে অর্পিত সম্পত্তিটুকু নিজের নামে রেকর্ড করে নিতে পারবে না। এক্ষেত্রে আপনি যত ছলচাতুরি করেন না কেন, যত প্রতারণার আশ্রয় নেন না কেন, বর্তমান ডিজিটাল রেকর্ডটি হবে সম্পূর্ণ স্বচ্ছ একটি রেকর্ড এবং এই রেকর্ডে কোনোভাবেই অন্যায়মূলকভাবে কোনো ব্যক্তি তার নামে কোনো জমি রেকর্ড করে নিতে পারবে না। পঞ্চম পর্যায়ে যে ব্যক্তির নামে রেকর্ড হবে না সেই ব্যক্তিটি হচ্ছে জালিয়াতের মাধ্যমে বা অবৈধভাবে যারা জমির মালিকানা লাভ করেছে এবং জমির মালিকানা সঠিক কোনো প্রমাণপত্র নেই এমন ব্যক্তি কোনোভাবেই এই নতুন ডিজিটাল রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করতে পারবে না। কেননা এই ডিজিটাল রেকর্ডটি যখন পরিচালিত হচ্ছে বা পরিচালিত হবে সেই সময়ে সঠিক মালিকানার প্রমাণপত্র দেখাতে বলা হবে এবং সঠিক মালিকানার প্রমাণপত্র যদি আপনি দেখাতে না পারেন সেক্ষেত্রে আপনি কোনোভাবেই জালিয়াতের মাধ্যমে বা জোর জবরদখলের মাধ্যমে বা অন্যায়মূলকভাবে অন্যের জমি ভোগ দখল করছেন বা অন্যের বাড়ি ভোগ দখল করছেন এবং সেটা সূত্র ধরে আপনি নতুন করে এই রেকর্ডে নিজের নাম ওঠাতে যাবেন, এটা কোনোভাবেই সম্ভব হবে না। কেননা রেকর্ডকারীগণ আগেই যাচাই বাছাই করে দেখবে যে আপনার এই জমির মালিকানার প্রমাণগুলো সঠিক কিনা। যদি প্রমাণগুলো সঠিক না হয় সেখানে ওনাদের যদি কোনো ধরনের সেখানে সমস্যা ওনারা ফাইন্ড আউট করতে পারেন সেক্ষেত্রে আপনার নামে কোনোভাবেই রেকর্ডে নাম আসবে না। অবশ্যই এখানে প্রকৃত মালিক যারা তারা যদি আবার সেখানে রেকর্ড কারিগরের সাথে যোগাযোগ করে তারা এই রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে। আর যদি এমন হয় যে আপনি জোর জবরদখলের মাধ্যমে অবৈধভাবে দখলের মাধ্যমে সেই জমিটা দখল করে আসেন এবং সেখানে আপনি একটা ফলস দলিলও তৈরি করে ফেলেছেন, এক্ষেত্রে অবশ্যই জমির প্রকৃত মালিক যারা তাদেরকে এখন মামলা করতে হবে এবং আপনার ওই দখল পুনরুদ্ধারের মামলা করার মাধ্যমে যদি আপনার দখল থেকে আপনাকে বিতাড়িত করতে পারে তাহলে জমির প্রকৃত মালিক যারা আছে তাদের নামে রেকর্ড হবে। তবে মনে রাখবেন যে জালিয়াতের মাধ্যমে জমির মালিকানা পেয়েছে বা অবৈধভাবে জোর জবরদখলের মাধ্যমে মালিকানা পেয়েছে তারা কোনোভাবেই এই নতুন রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না। ষষ্ঠ পর্যায়ে যে ব্যক্তি নতুন রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না সেটা হচ্ছে ওয়ারিশ ফাঁকি দেওয়ার মাধ্যমে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির কাছে জমি বিক্রয় করে
বা কোনো ব্যক্তি যদি নিজের নামে পূর্বে রেকর্ডগুলোতে নাম রেকর্ড করে নেয়, সে ব্যক্তিও বর্তমানে ওয়ারিশ ফাঁকি দেওয়ার কারণে যে ওয়ারিশকে ফাঁকি দিয়ে উনি নিজের নামে সেই সম্পত্তিটা করে নিয়েছিল, সেই সম্পত্তি উনি নতুন রেকর্ডে নিজের নামে অন্তর্ভুক্ত করতে পারবে না। এখানে বলা হচ্ছে যে ওয়ারিশদের সম্পত্তি সেটা 100 বছর পরেও যদি হয় তাহলেও কিন্তু সেই ওয়ারিশটা পাবে। এখানে কোনো ওয়ারিশ তিনি ভূমি দস্যুতা সৃষ্টি করার মাধ্যমে বা পারিবারিকভাবে দস্যুতা সৃষ্টি করার মাধ্যমে বা ভূমি জোর জবরদখলের মাধ্যমে যদি নিজের নামে রেকর্ড করে নেয়, অন্য একজন ভাইকে বঞ্চিত করে, অন্য একজন বোনকে বঞ্চিত করে, এক্ষেত্রে বা অন্য কোনো ভাগ্নে বা ভাগ্নিকে বঞ্চিত করে, সেক্ষেত্রেও কিন্তু কোনোভাবেই ওই ব্যক্তি ওই রেকর্ড অনুযায়ী পরবর্তী এই স্বচ্ছ রেকর্ডে বা এই ডিজিটাল রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করতে পারবে না। এক্ষেত্রে একটি কাজ শুধুমাত্র করতে হবে ভুক্তভোগী ব্যক্তিকে, বা যে ব্যক্তির সাথে এই ধরনের প্রতারণা করা হয়েছে তার শুধু একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে ব্যক্তি ওনার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে বা যে ব্যক্তি ওনার সম্পত্তি নিজের নামে অবৈধভাবে রেকর্ড করে নিয়েছিল, ওনার বিরুদ্ধে একটি মামলা করতে হবে এবং মামলা করতে পারলে ওই সম্পত্তি বর্তমানে ওনাকে ফিরিয়ে দেওয়া হবে এবং বর্তমানে জমির প্রকৃত মালিকের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে শুধুমাত্র প্রকৃত মালিক যিনি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তির প্রকৃত মালিক যিনি বা যার জমির মালিকানা পাওয়ার কথা, তার নামেই শুধু এই নতুন এই ডিজিটাল রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হবে। কিন্তু যিনি অবৈধভাবে জোর জবরদখলের মাধ্যমে বা পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি, উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি নিজে বেশি করে ভোগ দখল করছে, নিজে বেশি করে রেকর্ড করে নিয়েছিল, বর্তমান রেকর্ডে সে কোনোভাবে আর এই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিতে পারবে না।